আচ্ছা দেখেন এখানে একটা কোশ্চেন আমি ওপেন করেছি, কোশ্চেনটা আমরা স্টাডি করি একটু। হ্যাঁ, রেকর্ডিংটা চালু করতে হ্যাঁ, রেকর্ডিং চালু করেছি। আচ্ছা, এখানে কোশ্চেনে আছে কি দেওয়া, an electric pole an electric light post is in an airport is shown in figure 2. The steel pipe pole is 75 feet high above the top surface of the taxiway. আচ্ছা দেখেন এই যে ইন্ডিকেট করে দিচ্ছে ট্যাক্সিওয়ে, টপ সারফেস অফ ট্যাক্সিওয়ে। হ্যাঁ, আচ্ছা, দ্য পোল ইজ ডায়া অ্যাট টপ, অর্থাৎ এই টপের ডায়া দিচ্ছে কত 18 ইঞ্চি, 36 ইঞ্চি অ্যাট বেজ ডায়া, মানে বেজে এখানে যে ডায়া আছে সেটা হলো 36 ইঞ্চি। ওকে, তারপরে কি আছে, দ্য বেয়ারিং ক্যাপাসিটি অফ সোয়েল দিয়ে দিছে at the level of foundation. আচ্ছা, the reaction of the loads are given at the base of the pole. ঠিক আছে, বেজ অফ দ্য পোলের রিয়াকশন গুলো দিয়ে দিছে। প্রথমে দিছে টোটাল ভার্টিক্যাল লোড। আচ্ছা, টোটাল ভার্টিক্যাল লোড এভাবে আছে। তারপরে হরিজন্টাল ফোর্স এট দ্য বেজ অফ পোল। আচ্ছা, তারপরে ল্যাচারাল মোমেন্ট অফ দ্য বেজ, এটা দিয়ে দিছে। তারপরে কি বলছে, ডিজাইন অ্যান্ড ওপেন ফাউন্ডেশন ফর দ্য পোল। ওপেন ফাউন্ডেশন বলতে কি বোঝেন? আচ্ছা, ফুটিং এর কথা বলছে। হ্যাঁ, ওপেন ফাউন্ডেশন বা ফুটিং। হ্যাঁ, ফুটিং ঠিক আছে। এখন ওপেন কোনটা আর ক্লোজ কোনটা বলেন? আচ্ছা, তারপরে কি বলছে, দ্য স্টিল পোল শ্যাল বি ফিক্সড on the concrete base just 6 inches above the taxiway surface. অর্থাৎ এইখানে একটু ভালো করে খেয়াল করেন, এই জায়গাটা দেখেন, এই যে স্টিল পোলটা আছে না, এটা হলো আপনার স্টিল পোল। এই পোলটা ফিক্সড করা আছে এখানে একটা বেস প্লেট দিয়ে। ঠিক আছে, এই বেস প্লেটটা ট্যাক্সিওয়ে থেকে 6 ইঞ্চি উপরে আছে, সেই কথাটা বলে দিছে। ঠিক আছে, স্টিল পোল শ্যাল বি ফিক্সড on the concrete base just 6 inches above the taxiway surface. FC prime, FY এবং অন্যান্য যে ডাটাগুলো লাগে সেগুলো দিয়ে দিছে। আচ্ছা, এইটা এখন ডিজাইন করবেন। তাহলে এটা যদি ডিজাইন করতে যান, ওকে, ব্ল্যাঙ্ক পেজে আসছি। প্রথমে কি করবেন, গিভেন ডাটাগুলো লিখে নেবেন। গিভেন কি কি দিছে, ভার্টিক্যাল ফোর্স কতটুকু দিছে, 15 কিপ।
ভাই রেকর্ড হচ্ছে নাকি? রেকর্ড তো হওয়ার রেকর্ডিং কথা। হচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড নিয়ে টেনশন করেন না। আচ্ছা ভাই। আচ্ছা, হরিজন্টাল ফোর্স। হরিজন্টাল ফোর্স কত দিছে? 8 কিপ। আর ল্যাটেরাল মোমেন্ট, ওকে, হরিজন্টাল ফোর্স 8 কিপ, ল্যাটেরাল মোমেন্ট মোমেন্ট 120 কিপ ফিট। তারপরে এফসি প্রাইম এফওয়াই, এরপরে বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল 3 কেএসএফ। এই ডাটাগুলো মোটামুটি দিয়ে দিছে, ঠিক আছে। আর বটম ডায়া টপ ডায়া এটাও দিয়ে দিছে, এই যে এখানে বটম ডায়া টপ ডায়া, সরি প্রথমে টপ ডায়া পরে দিছে বটম ডায়া। আচ্ছা, এখন যে জিনিসটা এখানে ওপেন ফাউন্ডেশন বলতে এরকম বোঝাচ্ছে, ওপেন দিয়ে আপনাদের কোনো কনফিউশন করার জন্য অনেক একটা ক্লু দিয়ে দিছে। ওপেন ফাউন্ডেশন মূলত এখানে ওপেন হচ্ছে সারফেসে ওপেন থাকবে, অর্থাৎ যে কোনো সময় ফাউন্ডেশনে ওয়াটার এসে ইফেক্ট ফেলতে পারে, এরকম আর কি, বুঝছেন? এখন এইখানে হলো আপনার ওকে, তার মানে এখানে একটা রিয়াকশন দিয়ে দিছে আপনার, হ্যাঁ। এটা কি ওভারটার্নিং এর জন্য রিঅ্যাকশনটা আসে নাকি? ওভারটার্নিং না, এখানে আসলে ইলেকট্রিক পোলের উপর হচ্ছে আপনার ইয়া হবে, টার্ন সৃষ্টি হয় কেবল দিয়ে। টার্ন না, কেবল টার্ন না, উইন্ড লোড কাজ করতে পারে, অথবা কেবলের টেনশন আসতে পারে। কেবলের টেনশন দুই দিক থেকে কেবল টানতেছেন, তো এরকম কেবলের টেনশনটা ইফেক্ট ফেলবে না। উইন্ড লোড হতে পারে, ঠিক আছে। উইন্ড লোডটা এটার উপর ইফেক্ট ফেলবে, এটা আর কি। আচ্ছা, আচ্ছা, সেই উইন্ড লোডের একটা রিয়াকশন এখানে ধরুন আসলো, হ্যাঁ। আচ্ছা, সেটা কত ছিল? 8 কিপ। আর ভাই, হ্যাঁ বলেন। উইন্ড লোড যেটা, এটা কাজ করবে কোথায়? এটা কাজ করবে সারফেসে, ইলেকট্রিক পোলের সারফেসে। মানে আমি বলছি যে কত হাইটে আর কি। আচ্ছা, হাইটে আপনার এটার উপর উইন্ড লোডটা এরকম ভাবে ডিস্ট্রিবিউটেড আকারে থাকবে, হ্যাঁ।
কারণ ডায়া কম বেশি হচ্ছে তো আস্তে আস্তে লোড কম বেশি হবে। ঠিক আছে, এখন এটা যে কোনো হাইটে কাজ করতে পারে। হাইট বলতে এটা যদি আপনার ইয়া করেন, এটা যেহেতু আপনার কি ধরনের ইয়া পাচ্ছেন, ট্রাপিজিয়াম টাইপের। ঠিক আছে, ট্রাপিজিয়ামের এরিয়ার মতো করে সেন্টার, ট্রাপিজিয়ামের সিজি বের করলে যেটা আসে সেই সিজিতে কাজ করতেছে বটম থেকে বা টপ থেকে যাই বলেন। ঠিক আছে, কিন্তু আপনারা ওইটা আসলে দেয় নাই। আপনার দরকার হচ্ছে ওইটার জন্য যে মোমেন্ট আসবে সেই মোমেন্টটা ওরা দিয়ে দিছে। আর এটার জন্য বেজে একটা সাধারণত কি আসে, রিয়াকশন আসে, অর্থাৎ সেই হরিজন্টাল ফোর্সটা বেজ পোলে দিয়ে দিছে। ঠিক আছে, আচ্ছা, উইন্ড লোডের জন্য যে মোমেন্টটা আসতেছে সেটা দিয়ে দিছে, সাথে দিয়ে দিছে কি আপনার রিয়াকশন। আচ্ছা, আর ভার্টিক্যাল লোড দিয়ে দিচ্ছে। ভার্টিক্যাল লোড বলতে ফিটিংস সহ সেলফ ওয়েট অফ ইলেকট্রিক পোল। ওকে, হ্যাঁ, এইগুলো আপনি মোটামুটি এখানে একটু মন চাইলে দেখাই দিলেন। ঠিক আছে, এখানে মন চাইলে এইভাবে দেখাই দিলেন। এটা ছিল 120, এটা ছিল 50। ওকে, এখন আপনি এখানে একটা কি করবেন, ফুটিং ডিজাইন করে দিবেন। ঠিক আছে, আচ্ছা, ফুটিং যদি এখানে ডিজাইন করেন বা ফুটিং যদি এখানে আপনি বসায় দেন, এই ফুটিং এর ওরা সাইজ টাইজ কিছুই দেয় নাই, জাস্ট আপনাকে এই যে ডাটাগুলো দিচ্ছে এই ডাটাগুলোর উপর বেস করে আপনার একটা ফুটিং এর সাইজ আজম করতে হবে। ঠিক আছে, এখানে কি শর্ট কালাম হবে না ভাই? শর্ট কলাম আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও দেওয়ার দরকার নাই। এখানে একটা জিনিস বলছে কি, শর্ট কালাম না হলে ওরা যে অ্যাঙ্কর বলগুলো সেট করবে কিভাবে? অ্যাঙ্কর বোল্ট গুলো এখানে যে এরকম ভাবে একটা বেস প্লেট দাঁড় করাচ্ছেন, এই যে এটা ওরা বলে দিছে। হ্যাঁ, ঠিক আছে, এখানে বেস প্লেটটা অবশ্যই যে 6 ইঞ্চি শর্ট কলাম আমরা রাখতেছি। তাহলে ফুটিং থেকে কি 6 ইঞ্চি আমাদের এক্সট্রা যে কাস্টিং দিয়ে ওটা সেট হবে, এই তো? হ্যাঁ, ওইটা সাধারণত এটা হয় না, প্র্যাকটিক্যালি কিন্তু শর্ট কলাম হয়, ফুটিং শর্ট কলাম এরপর অ্যাঙ্কর বোল্ট কি হয়, 6 ইঞ্চি আমরা ফ্লোর থেকে আপ রাখি। আচ্ছা, সেটা রাখেন, সমস্যা নাই। এখানে আপনি এভাবেও করতে পারেন, আবার যদি মনে করেন না আপনি শর্ট কলাম রাখবেন সেটাও করতে পারেন, বুঝছেন। এরা এইভাবে কোনো রেস্ট্রিকশন দেয় নাই। ঠিক আছে, তবে আমার কাছে একটা জিনিস মানে এইরকম মনে হয়েছে যে এইখানে ওরা এই কথাটা বলছে, একটু খেয়াল করে না, এই যে ডিজাইন অ্যান্ড ওপেন ফাউন্ডেশন ফর দ্য পোল। এই ওপেন যে কথাটা বলছে এটা আমার মনে হচ্ছে যে ফুটিংটাকে হয়তো গ্রাউন্ড সারফেসে ভাষায় রাখতে হবে, এরকম কিছু একটা হতে পারে। ঠিক আছে, এই কারণে আমি চাচ্ছি যে এটা ভাষায় করি। আর যদি মনে করেন না একটু নিচের দিকে করবেন, একটা শর্ট কলাম রাখিয়া করেন, এইভাবে যেটা করেন। কারেন্ট রেডি করে আমি জাস্ট আপনার সাথে শেয়ার করলাম আর কি। আচ্ছা, এটা এভাবে যে করতে, এত বড় একটা ইলেকট্রিক পোল ওকে ব্যালেন্স করতে গেলে শর্ট কলাম লাগার কথা, মানে ফাউন্ডেশন এত উপরে দিলে ব্যালেন্সিং হবে কিনা। আমরা তো চেক করে দেব, ওভারটার্নিং চেক করে দিব না। আচ্ছা, ফুটিং এর ভাষা দেখা যাচ্ছে আচ্ছা, বরাবর আপনি যখন নরমালি হ্যামার রেডি করেন, হ্যামার তৈরি করেন, হ্যাঁ, মানে কনক্রিট দিয়ে অনেক সময় হ্যামার তৈরি করা হয় না, এইভাবে একটা বাঁশ, হাতলের একটা বাঁশ এইভাবে জুড়ে দেন। ওই বাঁশটা তো নরমালি এইভাবেই রেখে দেন, ওটা তো আর ওই মাটির ভিতর দাবায় রাখতেছেন না। না, এখানে হাইট তো অনেক ভাই, এটা একটা বিবেচনার বিষয়, আচ্ছা, সিম্পল না এটা। সিম্পল না, অবশ্যই সিম্পল না। তো ওটা তো থাকতেছে, তাই না, ওটা মোটামুটি বসে থাকতেছে, এটা থাকবে, বুঝছেন। এইভাবে আমরা চেক দিয়ে দেবো, ওভারটার্নিংটা চেক দিয়ে দেবো, ফ্যাক্টর অফ সেফটি 2.5 এর উপরে করেই দিব। ঠিক আছে, আর যদি মনে হয় শর্ট কলাম রাখতে চান রাখেন, সমস্যা নাই, করতে পারেন। যদি সমস্যা না থাকে তাহলে শর্ট কলাম দিয়েও দেখতে পারেন, এটা আসলে প্র্যাকটিক্যালি এরকমই হয় সাধারণত, শর্ট আচ্ছা, কলাম থাকে। আচ্ছা, তাহলে শর্ট কলাম দিয়েই করেন, সমস্যা নাই। তাহলে আমরা এটার থিকনেস কত ধরবো বলেন? ধরি আপাতত টাইল দিচ্ছি তো 24 ইঞ্চি ধরি, আর এটা আপাতত 10 ফিট বাই 10 ফিট ধরেন। আচ্ছা রেজানুর, হ্যাঁ বলেন।
যে ফুটিংটা ভাসানো বলতে কি বোঝাচ্ছিল, ওই যে টপ যে সারফেস সারফেস বরাবরই ওর এগুলো থাকবে, মানে সাইড থাকবে এখানে। হ্যাঁ, ওপেন বলতে মানে ভাবছিলাম যে এরকম যে ফুটিং এর যে টপ ফেসটা ওপেন থাকবে, খোলামেলা থাকবে এরকম। আচ্ছা, যাই হোক, তাহলে ঠিক আছে। এটা ধরেন মনে করেন ফুটিং এর বেসটা আছে 4 ফিট নিচে, আর ফুটিং এর সাইজটা ধরেন 10 ফিট বাই 10 ফিট, আর হলো থিকনেস ধরেন 24 ইঞ্চি। এইভাবে ধরে আগান তো দেখি কি হয়। লেট। বা এখানে তো ওরা ডেপথ অফ ফুটিং এর কথা বলে নাই কিছু, তাই না? না, ডেপথ অফ ফুটিং এর কথা বলে নাই। যদি আপনি তাইলে আপনি ধরতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, বলে দিলে তো ওইটা ওইভাবে ধরতাম। হ্যাঁ, আচ্ছা, ওকে। এইভাবে আমরা শর্ট কলাম এইভাবে আসি, শর্ট কলাম এইভাবে আসি, তারপরে ওকে, এটাকে আমরা 24 ইঞ্চি ধরতেছি, এটাকে আমরা 10 ফিট বাই 10 ফিট ধরতেছি। ঠিক আছে। আচ্ছা, লেট ফুটিং সাইজ কত? 10 ফিট বাই 10 ফিট। থিকনেস চব্বিশ ইঞ্চি বা 2 ফিট। হ্যাঁ, ওকে। তাহলে আপনি এটা আবার একটু ফিগারে দেখাই দেন। এইখানে যেহেতু এইরকম করতেছেন, তাহলে এটা 4 ফিট। হ্যাঁ, যদি এটা 4 ফিট ধরেন তাহলে বেজ লেভেলে একটা মোমেন্ট আসবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে আপনার আছে 120 মোমেন্ট, আর এই বেজ লেভেলে ওই মোমেন্টটা সহ এই রিয়াকশনের জন্য একটা এক্সট্রা মোমেন্ট প্রডিউস হবে। আচ্ছা, সেই মোমেন্টটা কত? 4 ইন্টু 8, তার মানে 120 প্লাস 4 ইন্টু 8, 32, 4 হ্যাঁ, তাহলে 152 না? 432, 152 কি ফিট মোমেন্ট এখানে টোটালি কাজ করবে বেজ লেভেলে। আচ্ছা, তাহলে এখানে আপনি লিখে দিলেন টোটাল মোমেন্ট অ্যাট বেজ, টোটাল মোমেন্ট অ্যাট বেজ অফ ফুটিং। হ্যাঁ, ওকে। তাহলে টোটাল মোমেন্ট পাইলেন। এখন টোটাল লোড একটু ক্যালকুলেশন করতে হবে আপনাকে। তাহলে টোটাল লোড আমরা একবারে ক্যালকুলেশন করে ফেলি নাকি? 120 প্লাস নাকি 120 প্লাস 4 ইনটু 8। হ্যাঁ হ্যাঁ, 120 প্লাস 4 ইন্টু 8, এখানে গুণনের মতো লাগতেছে। 120 প্লাস 4 ইন্টু 8, 8টা মনে হয় ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বলেন। হ্যালো, হ্যাঁ, শুনতেছি, বলেন। ভাইয়া এই কিপের লোডটা কি উইন্ড লোডের রিঅ্যাকশন হিসেবে কাজ করতেছে নাকি? এটা কিপের লোডটা এটা মূলত উইন্ড লোডের ইফেক্টটাই এইখানে বেস প্লেটে রিয়াকশন হিসেবে আসার কথা। যেহেতু এটা দিয়ে দিছে, আমাদের ওইটা নিয়ে আর এরকম আমরা মাথা খাওয়াবো না। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, ওয়েট ক্যালকুলেশন করব। ঠিক আছে। এখন টোটাল ওয়েট যদি ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমরা লিখি সেলফ ওয়েট অফ ফুটিং। হ্যাঁ, সেলফ ওয়েট অফ সেলফ ওয়েট অফ ফুটিং। সেলফ ওয়েট অফ ফুটিং কত আসবে? 10 ইন্টু 10, থিকনেস কত? ইনটু 2, হ্যাঁ, 2 ফিট হ্যাঁ, ইন্টু 2, ইনটু হচ্ছে 150 বা 0.15। হ্যাঁ, তারপরে লোড ফ্রম
সোয়েলের লোড কিভাবে আসতেছে? আচ্ছা, ফুটিং এর উপরে আমার যে সয়েল আছে, দেখেন এই যে এইখান দিয়ে আমাদের সোয়েল থাকবে, হ্যাঁ, এই অংশটা জুড়ে আমাদের সোয়েল থাকবে, আর এখানে কনক্রিট আছে। এই কারণে সোয়েলের ওয়েট সাধারণত আমরা এভারেজে 110-এর মতো ধরবো, অথবা যদি মনে করেন 100 ধরেন, অথবা প্রশ্ন যদি দেওয়া থাকে। ঠিক আছে, আচ্ছা 10 গুণন 10। আবার যদি মনে করেন ভাইয়া, কেউ অ্যাকুরেট ক্যালকুলেশন, এখানে একটু হ্যাঁ বলেন। এখানে একটু কোশ্চেন আছে। ওই যে আপনি বলেন যে এবার হচ্ছে ওপেন ফাউন্ডেশনের জন্য একটু ভাসায় করবেন, হুম। তাহলে যদি পুরো ফুটিংটাই মাটির উপর থাকে তাহলে তো আর ওই সয়েলের লোড কি আসে? না, আসবে না। হ্যাঁ, তাহলে কি ভাসায় তো করতেছি না। বাসায় করতেছি না, আমরা আপাতত সোয়েলের নিচে এখন করতেছি। তো ভাষায় করতেছি না, ভাষায় করলে তখন সয়েলটা আসবে। বাসায় করলে পারে তখন আমরা সোয়েলটা নিতাম না, বুঝছেন? জি জি জি। এই আর কি। আচ্ছা, বাসায় করলেও হবে, আপনি যদি একটু ডেপে মানে গভীরে যান, সোয়েল একটু ইয়াতে রাখেন তাও হবে, হ্যাঁ। আচ্ছা, ইনটু পয়েন্ট। ভাইয়া প্র্যাকটিক্যালি তো ভাষায় তো সম্ভব না। প্র্যাকটিক্যালি ভাষায় রাখেন না সাধারণত। প্র্যাকটিক্যালি ভাষা কি? আচ্ছা, প্র্যাকটিক্যালি সাধারণত ভাষায় রাখেন না। একটু ক্যালকুলেটর অফ দ্য রেজাল্ট গুলো বলেন একটু। সেলফ ওয়েট অফ ফুটিং হচ্ছে 30, 30 আর সেলফ ওয়েট অফ সয়েলের ফ্রম সয়েল হচ্ছে 110। 20। ও 20 কি হবে? হ্যাঁ 20, রাইট। আচ্ছা, আর কি কোনো ওয়েট আছে? তাহলে টোটাল ওয়েট ভাই শর্ট কলামের ওয়েটটা আমরা ধরবো না। শর্ট কলামটা এটা একবারে নিয়ে নিছি, বুঝছেন? শর্ট কলাম হলে এখান থেকে এরিয়া কিছু কমাইতে হবে। এভারেজ, হ্যাঁ এভারেজ নিয়ে নাস। এইখানে ভাই সয়েল 22 22। ভাই আচ্ছা, মানে এখানে 110 ধরছি, বুঝছেন? এটা 100 নরমালি সোয়েলের ইউনিটের সাধারণত 100 ধরা হয়, বুঝছেন? এখানে যে একটু শর্ট কলাম আছে কনক্রিট, এটা আর কি একটু বাড়াই টাড়াই ধরে নিছি একবারে। ঠিক আছে, আবার যদি মনে করেন এখানে সামান্য একটু বেশি হবে, 1-2 কিপ বেশি আসবে, ওইটা ফ্যাক্ট না, ওইটা খুব একটা ঝামেলা করবে না, ওইটা বরং আরো সেফটি জোনে থাকতেছে না। তাহলে টোটাল হচ্ছে 15, হ্যাঁ 15 প্লাস 30 প্লাস 22 কত আসে? 67। 5 2 7। 67 কিট। আচ্ছা, এখন ইসেন্ট্রিসিটি দিয়ে আপনি চেক দিবেন যে আপনার ধরা ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে ইসেন্ট্রিসিটি বের করেন। ইসেন্ট্রিসিটি তো সবার আইডিয়া আছে, ইসেন্ট্রিসিটি কি জিনিস? আইডিয়া না এরকম কেউ থাকলে একটু বলেন, ইসেন্ট্রিসিটি ব্যাখ্যা করি আবার। আইডিয়া নাই ভাইয়া। আচ্ছা, আর দু একজন বলেন তো, আর কার আইডিয়া নাই? ভাই একটু ব্যাখ্যা কর। আচ্ছা দেখেন, এইখানে আসি আমরা। ওকে, কেন আচ্ছা, এইখানে হলো আমরা ফুটিং নিচ্ছি। ঠিক আছে, এই দিক থেকে ধরেন উইন্ড লোড একটা এফেক্ট দিচ্ছে। এটা উইন্ড লোড এইভাবে যদি ফোর্স ক্রিয়েট করে, এইভাবে যদি উইন্ড লোড এইভাবে ফোর্স ক্রিয়েট করে এটার উপর, তাহলে দেখা যাবে যে এই দিক থেকে ফোর্স যখন দিচ্ছেন তাহলে এই দিক থেকে ধাক্কা দিলে এই পাশটা, অর্থাৎ এই পাশটায় ফোর্স এসে বেশি পড়বে। তার মানে এই পাশে
নিচের দিকে দাইবে যাবে, যদি দাইবে যায় এইদিকে দাইবে যায় এইদিকে হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে। হ্যাঁ, ফ্রি হয়ে গেলে হবে কি এক সাইডে প্রেশার বেশি পড়বে মাটির উপর, যদি মাটির উপর প্রেশার বেশি পড়ে তাহলে মাটিও ঠিক একই রূপভাবে আপওয়ার্ড প্রেশার বেশি দিবে, আবার আর এক সাইডে প্রেশার কম পড়বে মাটির উপর, যদি মাটির উপর কম প্রেশার পড়ে ঠিক একই রকমভাবে মাটিও কম প্রেশার দেবে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা প্রেশার ডায়াগ্রামটা দেখাই, ঠিক আছে, তাহলে প্রেশার ডায়াগ্রামটা এরকম হবে। হ্যাঁ, প্রেশার ডায়াগ্রামটা এরকম হবে। হ্যাঁ, আচ্ছা, প্রেশার ডায়াগ্রাম থেকে আপনার কি মনে হয় এখানে টোটাল একটা ফোর্স আছে, সবগুলো এরিয়া যদি করি টোটাল একটা ফোর্স পাবো। হ্যাঁ, সেই এরিয়ার সিজিটা কোথায় হতে পারে দেখেন, আনুমানিকভাবে মনে করেন সিজিটা এরকম জায়গায় হচ্ছে, আপওয়ার্ড ফোর্স, ফাইনালি রিজাল্টেন্ট ফোর্স হচ্ছে, সবগুলো ফোর্স যদি সামেশন করেন এরকম জায়গায় কাজ করবে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এই ফুটিংয়ের তো সিজি হলো এই বরাবর, ঠিক আছে, ফুটিংয়ের সিজিটা হলো এই বরাবর, তাহলে আমরা ফুটিংয়ের লেন্থ যদি টোটালি ধরি এল, ঠিক আছে, টোটাল লেন্থ এল, তার মানে এখান থেকে এইটুক কত আমার, এখান থেকে এইটুক হলো L/2, ঠিক আছে, এটা কি L/2, এদিকে এটাকে বলতেছি আমরা L/2। আচ্ছা, কিন্তু এই যে ফুটিংয়ের সিজি আর হলো রিজাল্টেন্ট ফোর্সের সিজির মধ্যে একটা ডিফারেন্স আছে বা গ্যাপ আছে, এই গ্যাপটাই মূলত হলো ইসেন্ট্রিসিটি, ঠিক আছে, ইসেন্ট্রিসিটি বানান ভুলে গেছি নাকি, ECCTRICITY, ইসেন্ট্রিসিটি বানান এরকম হবে। হ্যাঁ, এটার একটা বাংলা আছে উৎকেন্দ্রিকতা, বিকেন্দ্রিকতা না, বিকেন্দ্রিকতা না উৎকেন্দ্রিকতা এরকম হবে একটা। হ্যাঁ, সেটা কিন্তু বিকেন্দ্রিকতা হবে। আচ্ছা, যাই হোক এরকম হবে আর কি। এখন তো বুঝতে পারছেন যে মানে মূলত ফুটিং এর সিজি আর হচ্ছে রিজাল্টেন্ট ফোর্সের সিজির মধ্যে যে পার্থক্যটা বা যে ডিসটেন্স, সেটা হলো ইসেন্ট্রিসিটি। আচ্ছা, ভাই একটা কথা ছিল এখানে। হ্যাঁ বলেন বলেন। ওই যে আপনি যে ডায়াগ্রামটা আঁকছেন, এই যে ডান পাশে অল্প অল্প মানে হাইট কম আর বাম পাশে হাইট বেশি, জি জি, এইটা যদি উল্টাটা করি তাহলে কি সমস্যা? মানে না না না, উল্টা করলে সমস্যা নাই, নো প্রবলেম। মনে করেন আপনি উইন্ড যে কোনো দিক থেকে আসতে পারে, হ্যাঁ, উইন্ড যে কোনো দিক থেকে আসতে পারে। আমি ধরেন এরকম ভাবে ফুটিংটা আবার একটু এই জায়গায় আঁকায় দেখাই। আচ্ছা, এরকম ভাবে মনে করেন আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই পাশে একটু কম দেখাচ্ছি, এই পাশে একটু বেশি দেখাচ্ছি, এরকম হবে, তাই তো? তখন রেজাল্টেন্ট ফোর্স হলো এরকম ভাবে হবে আর সিজিটা এরকম থাকবে, এইটা হলো তখন ইসেন্ট্রিসিটি হবে। এরকম আঁকাইতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? ইসেন্ট্রিসিটি। আচ্ছা, আচ্ছা, যেহেতু চিত্র ওখানে আঁকাইছি, এখান থেকে আমরা ইসেন্ট্রিসিটিটা কেমন আসতে পারে দেখেন, একটু খেয়াল করেন। হ্যাঁ, জাস্ট আমরা এলটা জানি, এলটা ধরে নিছি কত, যা ধরছি, তাহলে আমরা বলতেছি কি ইসেন্ট্রিসিটি যেটা আমরা বের করব। হ্যাঁ, আচ্ছা, ইসেন্ট্রিসিটি = আমরা বলবো হলো m/p, এই সূত্র দিয়ে ইসেন্ট্রিসিটি বের করব, ঠিক আছে। এই সূত্রটা দিয়ে আমরা ইসেন্ট্রিসিটি বের করলে যে রেজাল্টটা পাবো সেটার সাথে একটু কম্পেয়ার করব। তাহলে m/p আমরা করি, m/p, p হলো আলটিমেটলি টোটাল লোড। হ্যাঁ, আচ্ছা, তাহলে মানটা বসান, m কত ছিল, m 152 ডিভাইডেড বাই এখানে আছে 67, কত আসে একটু চাপ দেন তো একজন। 2.27 2.27, এটা কি ফিটে আসে? হ্যাঁ, ফিটে আসে। কি ফিট বাই
কিপ ফিট বাই কিপ, কিপ কিপ কেটে যাচ্ছে, ফিট থাকতেছে। ক্লিয়ার? তাহলে এল ইকুয়াল টু আমরা 6c করবা। তাহলে 6 ইন্টু এর মান কত? 2.27 করেন। এটা কত আসে? 6 দুগুণা 12, 13.62 আচ্ছা 13.62 ফিট। তাহলে এটা কি আমাদের ওকে হলো? দেখেন গিটার ওকে হয়েছে, আমাদের হচ্ছে 10-10। হ্যাঁ আমরা ধরছি যে এটা আমাদের বড় হওয়া লাগবে। অর্থাৎ মূলত হলো ডিজাইন কন্ডিশন এরকম, হ্যাঁ, এল লেস আর ইকুয়াল টু 6e, এইটা হলো আমাদের ডিজাইন কন্ডিশন। অর্থাৎ ফুটিং এর লেন্থ অবশ্যই 6e থেকে ছোট বা সমান হতে হবে। তাহলে তো বাড়াই ধরতে হবে আর কি। তাহলে বাড়াই ধরেন। তাহলে বাড়ায়া ধরে নট ওকে যদি হয়, ভাই আমাদের 6 চাইতে তো ছোট আছে, 10 তো আমাদের ছোট আছে। ভুল হয়েছে না আমাদের তো লাগবে 13, কিন্তু আমরা ধরছি 10, তাহলে তো হবে না, বাড়াইতে হবে। ওই কন্ডিশনের চিহ্নটা তাহলে কি ঘুরে যাবে ভাই? কন্ডিশনের চিহ্নটা ঘুরে যাবে, ঘুরাই দেন। ঘুরাই দিলে তো আরো ভুল হয়। এটা ঠিক আছে ভাইয়া, এটা ঠিক আছে ভাইয়া। কন্ডিশন যদি ঘুরাই দেন তাহলে আমরা লেন ধরছি কত? 10। 10 কি 13 থেকে ছোট। ছোট না? ঠিক আছে, কন্ডিশনটা ঘুরে যাবে, রাইট। না আমাদের মিনিমাম 6e হতে হবে ফুটিং লেন্থ। সো আমরা তো ধরছি 10, ছোট হয়েছে, আমাকে বাড়াই নিতে হবে আর কি। তাহলে কন্ডিশনটা ঠিক আছে নাকি ঘুরাই দিব বলেন তো? আমার তো মনে হয় ঠিক আছে। কন্ডিশন ভাই কন্ডিশন ঘুরে যাবে এরকম? হ্যাঁ, এটা ছোট অথবা সমান, না মনে করতেছে না ভাইয়া, কন্ডিশন এই জন্য তো ঠিক আছে। আচ্ছা ডিজাইন কন্ডিশন এইটা বুঝছেন, এইটা মূলত ডিজাইন কন্ডিশন মনে করেন। তাহলে আমরা এটাকে আমরা সমান ধরতেছি, l equal to 6e ধরতেছি, ঠিক আছে? আচ্ছা 6e যদি ধরি, তাহলে এটা হলো আমাদের ধরছি এটা, কিন্তু এটা আসছে এইটা। ভাই এটা ওকে আছে ভাইয়া। ওকে হবে কেন? 10 থেকে কি ভাই এরকম কন্ডিশন থাকলে তো এটা ওকে আছে। আচ্ছা ওকে আছে কন্ডিশন যদি এইটা থাকে না, কন্ডিশন চিহ্ন এটা থাকলে তো এটা ওকে আছে। ভাই আপনার ওই যে l equal to 6, ওই l এর উপরে একটা কিছু একটা দিয়ে দেন, তাহলে 2l টা প্যাচ লেগে যাচ্ছে, এই জন্য কন্ডিশন একই মনে হচ্ছে। আচ্ছা না কন্ডিশনটা একটু ঘোরাই দেন। এল হচ্ছে 6 এর চেয়ে বড় হবে, হ্যাঁ? এলটা 6 এর চেয়ে বড় হবে, হ্যাঁ? এই কন্ডিশনটাকে আমরা এইভাবে ইউটিলাইজ করতেছি, এল ইকুয়াল টু 6e। আচ্ছা তাহলে এল যেটা ধরছি আমরা, তাহলে যেটা ধরছি সেটা এই কন্ডিশনটাকে মিসম্যাচ করতেছে,
ঠিক আছে, এইখানে আপনি বলতে পারেন যে এটা এল না ধরে ভাই এটা ধরেন এল প্রাইম। ওকে, তার মানে ভাইয়া যেটা ধরছেন এদের থেকে ছোট আসতে হবে, এই তো? যেটা ধরছি সেটা থেকে ছোট না, হ্যাঁ ছোট আসতে হবে, রাইট, ছোট আসতে হবে। হ্যাঁ, ছোট বা সমান হইলেও চলবে। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু নাটকে হয়েছে, আবার ট্রাই করেন, ট্রাই। বলেন বলেন। আচ্ছা, যেহেতু আমরা 10 ধরছি, নাটকে হয়েছে 12 ধরেন। একবারে বাড়াই দেবেন নাকি ভাই? একবারে কত বাড়াই ধরবো বলেন? 13 পার করে দেবো? 14 একবারে ধরুন, তার বারবার ট্রাই করতে না। 12 ধরি, দেখি কি হয়। 12 ধরলে ওকে হয়ে যাবে। ওকে, একবারে লোড ক্যালকুলেশন করবো আমরা। আচ্ছা, আমরা যদি অনেক বেশি ধরি তাহলে কোনো প্রবলেম আছে? সাপোজ ধরলাম, তাহলে কোনো প্রবলেম ছিল? প্রথমেই ছিল এটা, বুঝছেন? এটা হলো টায়াল দিয়ে ঠিক করতে হবে। টায়াল হলো ডিজাইনের একটা পার্ট, বুঝছেন? আপনি একবারে যদি ওকে করে দেন তাহলে জিনিসটা কেমন যেন, মানে টায়াল আসলো না। এটা আসলে ধরা তো টায়াল মেথড রাখছে, ইকোনমিক্যাল হবে না। না, ইকোনমিক্যাল এর চেয়ে বড় কথা হলো এটা টায়াল রাখতে হবে। টায়াল মানে অ্যাটলিস্ট 2 বার 3 বার রেজাল্ট আপনাকে দেখাইতে হবে, ঠিক আছে? এই মার্কস কাটবে? মার্কস কেটেই দিতে পারে, কারণ এটা তো টায়াল মেথড। টায়াল মেথডে তো আপনি একবারে ওকে করাটা কঠিন। আচ্ছা, এরপরে কি করলেন? সেলফ ওয়েট। হ্যাঁ, সেলফ ওয়েট অফ ফুটিং কত? 12 গুণন 12 গুণন 2 গুণন 0.15। হ্যাঁ, এটা একটু কেউ চাপ দিয়েন। তারপরে লোড ফ্রম সোয়েল, লোড ফ্রম সোয়েল, সোয়েল থেকে যে লোডটা আসতেছে 12 গুণন 12 গুণন 2 গুণন 0.111। হ্যাঁ, কত আসে? কে একজন বলেন? 43.20। আচ্ছা, 43.20। আর 31.68 31.68 31.68। ওকে, 43.20 প্লাস 31.68 যোগ করলে আসে কত রেজাল্ট? 89.88 89.88। ওকে, আচ্ছা, মোমেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না। কারণ মোমেন্ট চেঞ্জ হচ্ছে না কেন? আমরা তো ফুটিং এর বেস 4 ফিট নিচেই ধরছি, এটা তো আর বেস নিচের দিকে নিয়ে আসতেছি না, এখানে মোমেন্ট চেঞ্জ হবে না। ওকে, যদি চেঞ্জ না হয় তাহলে মোমেন্ট আমাদের এটাই আছে, 152 ডিভাইডেড বাই 89.88। হ্যাঁ, এটা একটু চাপ দেন একজন। $1.69। ওকে, তাহলে L equal to 6 into 1.69 সমান কত আসে? 10.14 আচ্ছা, তার মানে
10.14 লেস দেন 12 ফিট। ওকে, তার মানে আমরা ফুটিং এর সাইজ ফিক্সড করে ফেললাম। আচ্ছা, তারপরে ফুটিং এর সাইজ যদি ফিক্সড করি, এরপরে আমরা কি করব? এখন 12টা কোন জায়গা থেকে আসলো? 12টা কোথায়? ফুটিং এর সাইজ থেকে পাইছেন পদুদা? হ্যাঁ পাইছি পাইছি। আচ্ছা, এখন আমরা ফুটিং এর সাইজ মোটামুটি ফিক্সড করলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা বেয়ারিং ক্যাপাসিটি চেক দিবেন। হ্যাঁ ভাইয়া, এর আগের কন্ডিশনেও তো আপনার 13.75 থেকে 10 কম ছিল, তাহলে ওটার এটা তো এক কন্ডিশন হয়ে গেছে। আচ্ছা, আগে আমরা ধরছিলাম কত ফুটিং সাইজ? একটু খেয়াল করেন। ফুটিং সাইজ ধরেছিলাম 10 ফিট বাই 10 ফিট। চেক দিয়ে হ্যাঁ, আমরা এল প্রাইমের ভ্যালু পাইছি তার থেকে বড়, কিন্তু বড় আসলে নট ওকে হবে, আসতে হবে আমাদের ছোট, যেটা ধরতেছি তার থেকে ছোট আসলে ওকে হবে। ক্লিয়ার? আচ্ছা ভাই, এখানে একটু যদি সহজ করে দিতে পারেন, আমরা 6C যেটা নিচ্ছি এটা আমাদের রেকর্ড লেন্থ আর কি, হ্যাঁ এটার চাইতে কখনো আমার হচ্ছে কম আসা যাবে না। হ্যাঁ, সেটাই আর কি। কম আসলে নট ওকে, আর রিকোয়ার্ডের চাইতে যদি বেশি থাকে তাহলে তো অটোমেটিক ওকে। আচ্ছা, এটা কমপক্ষে এই লেন্থটা লাগবেই। হ্যাঁ, যদি এই লেন্থটার চেয়ে আমরা যদি ছোট লেন্থ ধরি তাহলে হবে না, এই লেন্থের চেয়ে বড় লেন্থ ধরলে ওকে হবে। ঠিক আছে? এখন আমাদের কত ধরতে হবে তাইলে? কত ধরতে হবে? এইভাবে টাইল দিয়ে দিয়ে আগাবেন। দেখেন আমরা যে কত 10.4 এর চেয়ে বড় ধরছি, তার মানে ওকে হচ্ছে। হ্যাঁ, এই না আমি বলছি এখন কি আমরা 12 ধরবো না 10.15 বা 10.5 ধরবো? না, 12ই ধরবো, যেটা ধরছে এটাই ধরবো। এটাই ধরবো। হুম। আচ্ছা, জাস্ট ধরাটাকে আমরা চেক দিচ্ছি এখানে। ঠিক আছে, আমাদের ধরাটা ঠিক আছে কিনা সেটা আমরা চেক দিচ্ছি। চেকটা হলো এরকম যে এটার চেয়ে আমরা কম ইউজ করতে পারতেছি না, ঠিক আছে কিনা চেকটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন বেয়ারিং ক্যাপাসিটি চেক দেব। এখন যদি আমরা বেয়ারিং ক্যাপাসিটি চেক দিতে যাই তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, লিখি একটা চেক ফর বেয়ারিং ক্যাপাসিটি। বেয়ারিং ক্যাপাসিটি। আচ্ছা, বেয়ারিং ক্যাপাসিটি যদি আমরা চেক দেই, বেয়ারিং ক্যাপাসিটির একটা সূত্র আছে, কিউ ইকুয়াল টু পি বাই এ প্লাস মাইনাস এমসি ডিভাইডেড বাই আই। ওকে, আচ্ছা, এখন আমরা ফুটিংটাকে কীরকম ভাবে ধরেছিলাম, ধরেন আমরা প্ল্যানে দেখি একটু, এরকম এই পাশে আমরা 12 ফিট পাইছি, এদিকে আমরা 12 ফিট পাইছি। ঠিক আছে? আচ্ছা, 12 ফিট যদি পাই তাহলে আমরা এখান থেকে এরিয়াটা ইজিলি পাচ্ছি। আচ্ছা, সি দেখেন আমরা এখানে একটা বেস প্লেট নিব এরকম। আচ্ছা, বেস প্লেটটা সার্কুলার নিলাম, বেস প্লেটটাকে এইরকম ভাবে আমরা ইয়া করে দেই, এরকম সাধারণত হওয়ার কথা। আচ্ছা, সিটা সাধারণত লোডটা তো এরকম ভাবে সেন্টারে কাজ করে, সেন্টার থেকে এই অংশটা ধরেন সি হবে,
সি, তাহলে সি সমান কত বলতে পারি 12 অর্ধেক। ঠিক আছে, 12 অর্ধেক কত 6 ফিট। আই মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া কি হতে পারে, আমরা জানি যে বি এইচ কিউ অথবা বা বি এল কিউ ডিভাইডেড বাই 12। ঠিক আছে, আচ্ছা বি এল কিউ, এখানে বি এল কিউ মনে করেন, বি এর মান কত 12, এল এর মানও 12, তাহলে কিউ দেন ডিভাইডেড বাই 12, এটা আর এটা কেটে দেন, 12 উপর কিউ দিলে কত হয় 12 12 এটা 44 40 ইন্টু 12 1728 1728 ফিট টু দ্য 4। এখন মানগুলো বসাই আমরা। পি এর মান আমরা কত পাইছি, টোটাল ফোর্স এই যে 89 পয়েন্ট, যেটা এটা 89.88 ডিভাইডেড বাই 12 স্কয়ার প্লাস মাইনাস এম এর মান কত জানো ছিল 152 না, বসান এম এর মান 152, 152 ইন্টু সি কত 6 ডিভাইডেড বাই 1728। এটা একটু আলাদা আলাদা ক্যালকুলেটর চাপ দেয় না, দুইটাই আলাদা আলাদা। এটা আসতেছে 0.62, 3 ঘর বলেন, হ্যাঁ এটা একটু 3 ঘর বলেন, 624 প্লাস মাইনাস 528। ওকে, তাহলে আমরা কিউ ম্যাক্স একবার, হ্যাঁ কিউ ম্যাক্স করব, কিউ মিনিমাম করব। যখন যোগ করব তখন মিনিমাম আসবে, যখন বিয়োগ করব, যখন যোগ করব ম্যাক্সিমাম আসবে, যখন বিয়োগ করব মিনিমাম আসবে। একটু করেন একজন, হ্যাঁ আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়া সময় আমরা বি কত বাড়ানো নিয়েছি, এই বিটা কোন বি? এই বি মনে করেন আমরা যদি এইদিকে বের করি, বি হলো এটা আর এল হলো এটা, হ্যাঁ কিউ সমান, দুটোই সমান, রাইট। আচ্ছা 1.152, এটা আসবে কে 0.096, এটা আসবে কেএসএফে। ঠিক আছে, দেখেন দুটাই কিউ এর ছোট, কিউ এর ভ্যালু কত দেওয়া আছে, আমরা একটু প্রশ্নে আসি। এই যে দেখেন কিউ এর ভ্যালু, অর্থাৎ অ্যালাউয়েবল বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল কোথায় নাই, এই যে বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল 3 কেএসএফ, হ্যাঁ 3000 পিএসএফ মানে 3 কেএসএফ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে দুটোই কি অ্যালাউয়েবল এর চেয়ে কম, এই কারণে ওকে, বেয়ারিং ক্যাপাসিটি ওকে। ঠিক আছে, বুঝছেন তো নাকি? এখানে বোঝেন না এমন কেউ আছেন? বেয়ারিং ক্যাপাসিটি চেক দুইটাই ম্যাক্সিমাম এবং মিনিমাম দুইটাই যেটা দেওয়া আছে তার চেয়ে কম আছে, সেজন্য এটা ওকে, ঠিক না? জি জি রাইট। আচ্ছা, হ্যাঁ এরপরে হলো আমরা একটা চেক দেব হচ্ছে ওভারটার্নিং। ঠিক আছে, ওভারটার্নিং চেক।
আচ্ছা, ওভারটার্নিং যদি চেক দিই আমরা, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? ওভারটার্নিং মোমেন্ট কত? ওভারটার্নিং মোমেন্ট MOMENT। আচ্ছা, ওভারটার্নিং মোমেন্টটাকে এম দ্বারা ইন্ডিকেট করি। দেখেন এই মোমেন্টটা হলো এইখান থেকে ওভারটার্ন, কোথায় কোথায় লিখছি, আচ্ছা প্রশ্ন গেলে বেটার হবে। আচ্ছা 152, তাই না? হ্যাঁ, উইন্ড লোড সাধারণত এটাকে ওভারটার্নিং করা মানে উল্টায় ফেলানোর চেষ্টা করবে। সেটা দেখা যাচ্ছে যে বেজ লেভেলে যে মোমেন্টটা আমরা ক্যালকুলেশন করছি ফাইনালি 152, 152 এটা হলো আমাদের ওভারটার্নিং মোমেন্ট। ঠিক আছে, 100 কত দেওয়া ছিল, প্রশ্ন দেওয়া ছিল 120, আরও আমরা একটা ডেপথে গেছি। ঠিক আছে, এই ডেপথে একটা মোমেন্ট একটা মানে অ্যাড করছি রিয়াকশনের জন্য। ঠিক আছে, আচ্ছা এই কারণে আমরা বলতেছি ওভারটার্নিং মোমেন্টটা হচ্ছে 152। আচ্ছা, এখন এটার জন্য একটা রেজিস্টিং মোমেন্ট দরকার। আচ্ছা, রেজিস্টিং মোমেন্ট কি কি দেখেন একটু ভালো করে এই জায়গায় যদি খেয়াল করেন, একটা ভারী জিনিসকে কেউ সহজে ধাক্কায় ফেলাই দিতে পারবেন? খুব ভারী জিনিস না, সে প্রতিরোধ করবে উল্টা। হ্যাঁ, আর অথচ একটা হালকা জিনিসকে যদি আপনি ধাক্কায় দেন খুব তাড়াতাড়ি উল্টায় ফেলতে পারবেন, তাই না? আচ্ছা, তার মানে ভারী জিনিসের রেজিস্টিং ক্যাপাবিলিটি বেশি, তাই না? কলটা কেটে যাবে। আচ্ছা ভাইয়া কেটে যাচ্ছে কয়েক সেকেন্ড। আচ্ছা, হ্যাঁ কোথায় ছিলাম জানো? ওভারটার্নিং এ ছিলাম না? আচ্ছা, এখানে আমরা ওভারটার্নিং এ ছিলাম। ওভারটার্নিং কি যেন বলতেছিলাম, ওভারটার্নিং মোমেন্ট। আচ্ছা, বলতেছিলাম যে একটা ভারী জিনিসকে সহজে আমরা ধাক্কায় উল্টায় ফেলতে পারি না, একটা হালকা জিনিসকে যত সহজে পারি। আচ্ছা, কারণ ভারী জিনিসের রেজিস্টিং ক্যাপাবিলিটি বেশি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই রেজিস্টিং ক্যাপাবিলিটির জন্য অর্থাৎ রেজিস্টিং একটা মোমেন্ট থাকবে। যদি আমরা একটা জিনিসকে ধাক্কা দেই, ঠিক আছে, উল্টায় ফেলানোর জন্য, ঠিক ওটার যে নিজস্ব একটা ওয়েট আছে, সেই ওয়েটটা ওই ওভারটার্নিংটাকে রেজিস্ট করবে। ঠিক আছে, রেকর্ড করছেন তো ভাই? করতেছিলাম তো আমি রেকর্ড, একবার চালু করলে আর কাটে না, ওটা মোটামুটি ফ্রি ভার্সন। তারপরেও ওইটা আর কি রেজিস্ট্রেশন করে নিছি, কিন্তু গুগল মিটটা রেজিস্ট্রেশন করতে পারতেছি না, বুঝছেন? পেইড ভার্সন ইউজ করলে করা যায়, বাট এগুলো আবার পেইড করা লাগে ডলারে, তো আরেক ঝামেলা। আচ্ছা, যাই হোক, এখন কথা হলো যে এটার ওয়েট, ঠিক আছে, এটার ওয়েটটা দেখা যাচ্ছে সেন্টার বরাবর কাজ করবে। যেটা ওয়েট সেটা সেন্টার বরাবর কাজ করবে, মাথায় রাখেন। ওয়েট যেটা সেটা সেন্টার বরাবর কাজ করবে, বাট যেটা সোয়েল প্রেসার দেবে, ঠিক আছে, আপওয়ার্ড প্রেসার কিন্তু সেন্টার বরাবর কাজ করবে না। আপওয়ার্ড প্রেসারের যে রেজাল্ট্যান্ট আছে সেটা ইসেন্ট্রিসিটি তৈরি করবে। হ্যাঁ, ইসেন্ট্রিসিটি তৈরি করবে। এখন ওই ইসেন্ট্রিসিটি তৈরি করুক আর যাই করুক, ওইটা আমার এখনকার পার্ট না, ওইটা অনেক আগের পার্ট চলে গেছে। এখন হলো আমার ওয়েটটা যেহেতু সেন্টার বরাবর কাজ করবে, এই ওয়েটের সাপেক্ষে, অর্থাৎ এই ওয়েটটাকে কনসিডার করে
ফুটিং এর যে কোনো একটা প্রান্তের সাপেক্ষে মোমেন্ট নিব, এটাই হচ্ছে আমাদের রেজিস্টিং মোমেন্ট। সেটা ধরেন এমআর মনে করলাম। আচ্ছা, এই ফোর্সটা ধরেন সেন্টার বরাবর কাজ করতেছে, এটা হলো L/2, ফুটিং এর হাফ লেন্থ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বলতেছি এই টোটাল ওয়েট আসতেছে কত জানো? 89.88। আচ্ছা, আর হচ্ছে হাফ অফ এল হচ্ছে 12 অর্ধেক 6। ঠিক আছে, হাফ অফ এল হচ্ছে 12 অর্ধেক 6। আচ্ছা ভাই, এখানে তাহলে রেজাল্টেন্টটা আমার হচ্ছে ইসেডিসিতে কাজ না করে আমার L/2 দূরত্বে কাজ করতেছে, এইটাই তো ধরে রেস্টিং মোমেন্টটা বের করতে হবে, তো? জি জি, L/2 দূরত্বে। L/2 দূরত্বে বলতে আমরা এইরকম ফুটিং এর যে প্রান্ত আছে, যে কোনো একটা প্রান্তকে কনসিডার করে বের করব। হ্যাঁ, আচ্ছা, রেজাল্টেন্টটা ওই প্রান্তে কাজ করবে, এটা ধরে নেব। ওই প্রান্তে কাজ করবে, জি, রাইট। আচ্ছা, তাহলে এটা যদি আমরা চাপ দেই তাহলে আমরা রেজিস্টিং মোমেন্ট পেয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা, এই যে এখানে যেটা আঁকাইছি আমরা, এটা হলো টোটাল ফোর্স মনে করেন, এই বরাবর কাজ করতেছে। এখন এইখান থেকে এই যে প্রান্ত ধরতেছি, এই প্রান্তে আমরা মোমেন্ট নিচ্ছি এই ফোর্সের দরুন। এইখানে যে মোমেন্ট নিচ্ছি সেটা হচ্ছে আমার রেজিস্টিং মোমেন্ট। ওকে, বের করেন তাহলে রেজিস্টিং মোমেন্ট। রেজিস্টিং মোমেন্ট MR ইকুয়াল টু কত? 89.88 ইন্টু 6 কত আসে? 539.28। 539.28 কিপ ফিট। এটা হচ্ছে আমাদের কিপ ফিটে। তাহলে ফ্যাক্টর অফ সেফটি MR ডিভাইডেড বাই MO। MR কত? 539.28 ডিভাইডেড বাই 152 কত সেটা? 3.55। আচ্ছা, 3.55 গ্রেটার দেন 2.5। হ্যাঁ, ফ্যাক্টর অফ সেফটি আমরা ধরে নেব আর কি। ওকে, আচ্ছা, এটা বুঝছেন তো সবাই নাকি? বুঝেন না এরকম কেউ আছেন? স্যার একটু রিপিট করে আগেরটা, আগে বলে একটু রিপিট। আচ্ছা, আগেরটা রিপিট বলতে এখানে দেখেন আমরা জাস্ট রেজিস্টিং মোমেন্টটা বের করছি। রেজিস্টিং মোমেন্ট, এই যে লোডটা আছে এটার ফুটিং এর সেলফ ওয়েট এবং নিজস্ব ওয়েট, এই ওয়েটটা সাধারণত সেন্টার বরাবর কাজ করবে। হ্যাঁ, সেন্টার বরাবর যদি ওয়েটটা কাজ করে, আমরা মোমেন্ট নিচ্ছি ওয়েটের ধরুন ফুটিং এর যে কোনো একটা সাইডে বা ফুটিং এর যে কোনো একটা প্রান্তে। আচ্ছা, তাহলে প্রান্ত সেন্টার থেকে প্রান্তের দূরত্ব কত? L/2। তাহলে এই টোটাল ওয়েট আসছে হলো এইটা 89.88 আর এই ডিস্টেন্স L/2 মানে 12 অর্ধেক 6, দুটো গুণন করলেই পাচ্ছি হলো রেজিস্টিং মোমেন্ট। আচ্ছা, এই রেজিস্টিং মোমেন্টটা এখানে আমরা ব্যবহার করতেছি। রেজিস্টিং মোমেন্ট ইকুয়াল টু এটা, এই জিনিসটা। আচ্ছা, আর আগে ওভারটার্নিং যেটা সেটা তো আগে, হ্যাঁ, ওভারটার্নিং যেটা সেটা তো আগেই লিখছি। আচ্ছা, এখন আমরা ফ্যাক্টর অফ সেফটি যেটা ফার্স্ট বলতেছি MR ডিভাইডেড বাই MO, এটা মুখস্থ জিনিস। ঠিক আছে, এটা মুখস্থ করবেন। মুখস্থ করার পরে মানটা বসায় দেবেন। বসায় দেওয়ার পরে এটা মানে আড়াইয়ের চেয়ে বেশি আসলে মনে করবেন ওকে, আড়াইয়ের চেয়ে কম আসলে নট ওকে। নট ওকে হলে কি করবেন? নট ওকে হলে দেখেন আমরা মানে যদি এই মোমেন্টটা বাড়ানোর জন্য, অর্থাৎ MR এর ভ্যালুটা বাড়ানোর জন্য কি করতে হবে? ওয়েট বাড়লে তো MR এর ভ্যালু বাড়বে, আবার এরিয়া বাড়লে এটা বাড়বে, তাই না? এইদিকে বাড়াইতে হবে। মানে যে ডাটার উপর আসলে MRটার মানে ডিপেন্ডেড, মূলত MRটা কার ফাংশন? ঠিক আছে, যার ফাংশন ওয়েটের, হ্যাঁ, ওয়েট থেকে তো এমআরটা পাচ্ছি।
নট অনলি ওয়েটের ফাংশন, এমআর হলো ওয়েট এবং লেন্থের ফাংশন। হ্যাঁ, দুইটার ফাংশন, দুইটাকেই যদি আমরা বর্ধিত করি এমআর বাড়বে, এমআর বাড়লে আমাদের ফ্যাক্টর অফ সেফটি বা ফস বাড়বে, এই আর কি। ফুটিং সাইজ বাড়াইলেই হবে, ফুটিং এর হ্যাঁ সাইজ বাড়ালে হবে, অথবা আমরা ওয়েট যেভাবে বাড়ে আর কি অ্যাজ ইউজুয়াল, সাইজ বাড়ালে ওয়েটও বাড়বে। হ্যাঁ, আবার থিকনেসও বাড়াইতে পারি, থিকনেস বাড়লে আবার এটাও কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। আচ্ছা, এইভাবে মোটামুটি আমরা ওকে করব। আচ্ছা, এরপরে আমাদের মূল কাজ হচ্ছে পাঞ্চিং শেয়ার চেক দেবো আর হলো বিম শেয়ার চেক দেবো। পাঞ্চিং শেয়ার বিম শেয়ার চেক দিয়ে মোমেন্ট ক্যালকুলেশন করে স্টিল ক্যালকুলেশন করে ফেলবো, শেষ আমাদের মোটামুটি কাজ। আচ্ছা, তাহলে আমরা যদি চেক দিতে যাই, পাঞ্চিং শেয়ার চেক, পাঞ্চিং এ আগে চেক দেই, পাঞ্চিং শেয়ার চেক। আচ্ছা, পাঞ্চিং শেয়ার যদি আমরা চেক দিই, দেখেন আমাদের ফুটিংটা এরকম ছিল। আচ্ছা, এই যে এটার ডায়া ছিল আমাদের সর্বশেষ 36 ইঞ্চি, একদম বটম লেভেলে। আচ্ছা, এখন এটা অবশ্যই একটা প্লেটের উপর বসাইতে হবে। হ্যাঁ, এখন সেই প্লেটটা হলো এটা। এখন এইটা যদি এইখান থেকে এটা 36 ইঞ্চি থাকে, অবশ্যই এটা এই জায়গাটুকু আমার একটু বাড়বে, ঠিক আছে। এটা দুই দিকে ধরেন 1.5 ইঞ্চি করে বাড়লে আমরা এখানে মোটামুটি বল সেট করতে পারবো। হ্যাঁ, এই জায়গাগুলোতে বল সেট করতে পারবো, ঠিক আছে। তাহলে 1.5 3 ইঞ্চি বাড়াই, 36 যোগ 3 কত হচ্ছে? 39। তার মানে এদিকে 39, ঠিক আছে। এটা বুঝছেন তো সবাই? খেয়াল করেন সবাই। অনেকে এরকম আছেন যে খেয়াল না করে পরবর্তীতে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা কি এটা 39 ইঞ্চি পাচ্ছি। এখন পাঞ্চিংটা ফেল করে কোথায় আমরা তো জানি নাকি? কলাম হ্যাঁ, d/2 দূরত্বে গিয়ে ফেল করে কোথায়? শর্ট কলাম ফেস থেকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমরা বলতেছি d/2, এই পাশেও d/2, আবার এই পাশেও d/2 বলতেছি, তাই তো? এই পাশেও d/2। তাহলে ফাইনালি আমার এটা কত হয় বলেন তো একটু? দেখেন, থিকনেস আমরা ইউজ করছি 24 ইঞ্চি। আচ্ছা, তাহলে আমরা 3 ইঞ্চি বা 4 ইঞ্চি যাই হোক বাদ দিই। হ্যাঁ, 26 ইঞ্চি ধরে দিই। আচ্ছা, তাহলে 26 ইঞ্চি যোগ ডি কম হবে ভাই, ডি 24 হলে ডি কম হবে না? যাক, 21 বা আপনি ওটা হ্যাঁ এরকমই ধরেন, 21 ধরতে পারেন, মিনিমাম 3 বা 3.5। আচ্ছা, 20.5 ইঞ্চি ধরলাম, ঠিক আছে। তাহলে 20.5 কত হয়? 39 যোগ 20.5 59.5। 59, 5 9 59 জি 59.5। কেমন যেন এনার্জিলেস হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, 59, এক সাইড হচ্ছে 59.5
ইঞ্চি। ওকে, এখন এটার পাঞ্চিং মূলত ঘটাবে কোনটা? এটার পাঞ্চিং মূলত ঘটাবে যে ভার্টিক্যাল লোডটা আছে না, আচ্ছা ভার্টিক্যাল যে লোডটা আছে সেই লোডটা মূলত পাঞ্চিং ঘটাবে, ঠিক আছে? এইখানে আমরা কোশ্চেনটা একটু দেখি। দেখেন এইখানে যে ভার্টিক্যাল লোড আছে, টোটাল ভার্টিক্যাল লোড 15 কিপ, ঠিক আছে? এই 15 কিপ লোডটা মূলত পাঞ্চিং ঘটাইনার একটা সম্ভাবনা তৈরি করবে, ঠিক আছে? তাহলে এই 15 কিপ লোড যদি পাঞ্চিং ঘটায়, এটাকে আমরা ফ্যাক্টর করে নিলে পাঞ্চিং লোড পাচ্ছি, ঠিক আছে? তাহলে পাঞ্চিং ফোর্স বা আলটিমেট ফোর্স, ভাই তাহলে যে টোটাল লোড যেহেতু বলে দিছে, সেক্ষেত্রে আমরা যে পূর্বে যে করলাম শর্ট কলামের জন্য লোডটা ধরলাম, এটা কি তাহলে অতিরিক্ত হয়ে গেল না? এটা টোটাল কিসের লোড বলেন তো? টোটাল ভার্টিক্যাল লোড, ভার্টিক্যাল ফোর্স। এটা শুধুমাত্র লোডটা হবে না আর কি, শুধু ওনার যে ইলেকট্রিক পোলের লোড দিছে, পাইপের, হ্যাঁ ওটা সেলফ। এটা ইলেকট্রিক পোলের সেলফ ওয়েট এর সাথে ফিটিংস এর ওয়েট থাকতে পারে, হ্যাঁ হ্যাঁ এইটা বলে দিছে। ফুটিং এর লোডটা এখানে দেয় নাই, হ্যাঁ, কারণ ফুটিং লোড এটা, এই লোডটা যদি হয় আপনি তো কোনো সময় ওকে করতে পারবেন। ফুটিং এর লোডে তার পাঞ্চিং হচ্ছে না, এখানে আমার যে লোডটা আসতেছে আর কি বাইক থেকে। তাহলে একটা জিনিস হিসাব করেন, তাহলে ওইটা যদি ধরেন এই 15 কিপ যদি ধরেন, তাহলে ইসেন্ট্রিসিটি আসবে কত? যদি 120ও ধরেন ভাগ 15 কত আসে? আর ফুটিং এর লেন্থ যদি 6 ধরেন, ফুটিং কত বড় হবে হিসাব আছে? অবাস্তব হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? আলটিমেট ULTI আলটিমেট শেয়ার VU equal to 1.2 into 15, দেন আঠারো কিপ 24 আচ্ছা 180, হ্যাঁ 180 না 1.2 এটা 18 কে 18। আচ্ছা, তারপরে হলো অ্যালাউয়েবল শেয়ার, অ্যালাউয়েবল শেয়ার 5 VC 4 root over A prime C B naught D, ঠিক আছে? এটাকে পরবর্তীতে 1000 দিয়ে ভাগ করবেন মান বসায়। আচ্ছা, B naught হচ্ছে দেখেন একটা পেরিমিটার কত? 39.5। আচ্ছা আমরা মান বসাই একটু, 0.75 ইন্টু FC প্রাইম কত জানা ছিল? 3000। 3500 কি বলেন আবার? আমি তো দেখছিলাম 3000 ভাই। ও 3500, রাইট। হুম, 3500 বি নট হচ্ছে এইখানে, বি নটটা একটু বের করে নেবেন কোথাও, এই আমি আপাতত এইখানে বের করি, হ্যাঁ? তাহলে 4 ইন্টু 39.5 238 হবে নাকি? গুণন করেন তো একটু, দেখেন তো। 7.5 60 120 120 120 240, হ্যাঁ 238। 238 আচ্ছা 238 20.5, এটা হলো 20.5।
ওকে ভাগ করবেন 1000 দিয়ে পরে। হ্যাঁ, কত আসে একটু লেখেন তো। Eight six 8659.94. 865. 865.94 greater than VU. ওকে, আচ্ছা এতটুকু পর্যন্ত তো সবাই বুঝছেন। হ্যাঁ, যে 18 থেকে বেশি আসলে আমাদের। আচ্ছা ভাই, আমি যদি ওই লোডটাকে ফ্যাক্টর না করি, ডেড লোডের যে ফ্যাক্টর দিয়ে যদি লোড না করি, তাহলে সমস্যা হবে না? কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ, এই যে ইয়েটা 12 নেই নাকি? হ্যাঁ, যদি 1.2 না করে ফুলই ধরবে। না না, ফ্যাক্টর করবেন না কেন? ফ্যাক্টর করতে হবে তো, এটা তো আনফ্যাক্টরেড লোড। ও আচ্ছা, ঠিক আছে। এখানে তো আমরা আলটিমেট ধরতেছি, আলটিমেট লোড ধরলে ফ্যাক্টর করতে হবে। আচ্ছা, ওকে, তাহলে আমরা নতুন পেজে যাই। তাই বি আর ডি এর মানটা আমরা ইঞ্চিতে বসালাম। হ্যাঁ, সব ইঞ্চিতে বসাইছি, ফিটে কিছুই বসাই নাই এখানে। আচ্ছা, তাহলে এই যে 1000 দিয়ে বাকি ওটা কি মানে পিএসআই কে কেএসএফ করলাম, মানে পিএসআই করলাম। হ্যাঁ, মূলত হলো দেখেন, এটা ছিল হলো আমার পাউন্ড। পাউন্ডকে আমরা রুট করতেছি, পিএসএফ আছে তো পিএসএফ কে রুট করতেছি। এখানে ইঞ্চি আছে একটা, ইঞ্চি আছে একটা, ইঞ্চি ইঞ্চি আর কি কেটে যাবে, বুঝছেন? ফাইনালি থাকবে কিপ, ফাইনালি থাকবে পাউন্ড। 1000 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে। শুধু পাউন্ড থাকে। আচ্ছা, ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটু ডায়াগ্রামটা আঁকাই নেব। আচ্ছা, পাঞ্চিং শেয়ার ওকে করলাম, তারপরে আমাদের চেক দেব হচ্ছে বিম শেয়ার। বিম শেয়ার যদি চেক দেই, আমরা যে কোনো পাশে প্রেসার একটা বেশি দেখাবো, আর এক পাশে প্রেসার একটু কম দেখাবো, এই তো। আচ্ছা, এখন আসেন, আমরা এর আগে কি চেক দিছি? এখানে বিম শেয়ার চেক দিয়েছিলাম কোথায়? সরি, বিয়ারিং ক্যাপাসিটি চেক। একটা ম্যাক্সিমাম পাইছি 1.152, আর একটা মিনিমাম পাইছি 0.096। এই দুইটা আমরা দুই পাশে লিখে দেই। 1.152 আর 0.096।
0.96, ঠিক আছে। আর এই দিক থেকে লেন্থটা ছিল কত আমাদের, 12 ফিট। আচ্ছা, আমরা তো রিটেনিং ওয়াল সবাই করছি, তাই না? তাহলে আমরা এই বরাবর একটা প্রেসারের মান বের করবো। এখান থেকে ডি ডিস্টেন্স দূরে আসবে, হ্যাঁ, ডি ডিস্টেন্স দূরে এসে আর একটা প্রেসারের মান বের করবো। এই দুটো মান তো সবাই বের করতে পারবেন, বের করতে পারবেন না এমন কেউ আছেন বলেন? এটা 20.5 ইঞ্চি। 1.064 কলাম ফেস বরাবর। কলাম ফেস বরাবর 1.064। আচ্ছা, এটা কিভাবে বের করলেন একটু ভাই বলেন। এখানে ফ্যাক্টরেট করে নেবেন না? ফ্যাক্টর এখানে না করব না, ফ্যাক্টর আমরা ইয়াতে করব, আলটিমেট যখন করি। এটা হয় না, আমার হয় নাই। এখান থেকে এটা কত, এটা কত, এটা কত বাদ দিচ্ছেন? চলো 39 ইঞ্চি। সূত্রটা এখানে লিখে দেন, তাহলে কারেক্ট করতে পারবে আর কি। আচ্ছা, সূত্র 39 ইঞ্চি না, 39 ইঞ্চি হবে, 39 ইঞ্চি। হ্যাঁ, তাহলে এই ডিসটেন্সটা কত, এই ডিসটেন্সটা একটু বের করেন তো। 19.5 12 মাইনাস 3.25 ডিভাইডেড বাই 2। 12 মাইনাস 3.25, 3.25 মানে 39 ইঞ্চি। আচ্ছা, ডিভাইডেড বাই 2, তাহলে এখানে এই অংশটুকু আসতেছে। এটা বুঝতেছেন তো? এখানে x এর মানটা আর কি বের করতেছেন, এই তো? না, x এর মান না, আমরা এই জায়গার রেজাল্টটা বের করতেছি। x এর যে ডিসটেন্সটা আর কি, x দূরত্বে যে আমরা যে প্রেসারটা বের করতেছি। হ্যাঁ, ওইটা আর কি, এটাই। আচ্ছা, 1.152 মাইনাস 1.152 মাইনাস 0.096 ডিভাইডেড বাই 12 ইন্টু, এখানে ইন্টু হবে, হ্যাঁ, এখানে ইন্টু বসায় নিচে রেজাল্টটা দেব x এর ভ্যালু মনে করেন। এখন x এইখান থেকে একটা বসাবো, এইখান থেকে একটা বসাবো। আচ্ছা, এখানে x এর মানটা কত আসে না, ক্যালকুলেটর চাপিয়ে কথা করছেন সিরাজুল ভাই নাকি? 4.37। কোনটা, এটা? 4.375 হ্যাঁ, কলাম ফেস থেকে আউট। আচ্ছা, 4.375 ফিট এটা, তাই তো? আর 2.667 হলো ই দূরত্বে, ই থেকে আউট। এটা জি জি, আচ্ছা, 2.667। 2.667 মার্কার আর চলতেছে না। আচ্ছা, এখন মানগুলো একটু বলেন। 0.096 জবাব হলো 12, 2.667, 1.917।
কলাম ফেজ বরাবর হলো 0.767 0.767 আর ডি দূরত্ব হলো 0.917 0.917 ওকে 0.917 আচ্ছা, তাহলে আমরা সাধারণত বিম শেয়ার যখন চেক দেই, হ্যাঁ, তখন কি করি, ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে আসি, তাই না? ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে আসলাম, এইখানে ভ্যালু পেলাম, আর এইখানে ভ্যালু আমরা জানি। এই দুটো ভ্যালুর এরিয়াটা বের করলেই আমরা পাচ্ছি আলটিমেট শেয়ার। হ্যাঁ, আচ্ছা একটু দেখেন, ULTIMATE আলটিমেট শেয়ার, ঠিক আছে। VU ইকুয়াল টু, প্রথমে আমরা ফ্যাক্টর দেব 1.6 ফ্যাক্টর দিচ্ছি কেন, কারণ সয়েল প্রেশার নিচ্ছি, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবেন সবসময় যে নন ইউনিফর্ম প্রেশার হচ্ছে লাইভ লোড, ঠিক আছে। আচ্ছা, তারপরে দুই বাহুর যোগফল 1.152 প্লাস 0.917 ডিভাইডেড বাই 2 ইন্টু কত, 2.667, এটা চাপ দেন তাহলে চলে আসবে আলটিমেট শেয়ার। আচ্ছা 4.414, এটা হচ্ছে কিপ, হ্যাঁ। আচ্ছা, এটা একটু মাথায় রাখেন, অনেকের ভিতরে ভিন্ন ভিন্ন কোশ্চেন জাগতে পারে, কোশ্চেনগুলো ক্লিয়ার হবেন। আমি শেষ করি, হ্যাঁ। আচ্ছা, তারপরে অ্যালাবল শেয়ার হলো 5VC, এটার সূত্র হলো 25√F'(C)BD। আচ্ছা 2 বসান, এরপরে 5 এর ভ্যালু কত, 0.75 বসান, F'(C) কত, 3500, B এর ভ্যালু 12 ইঞ্চি দেন, মানে 1 ফিট, D কত, 20.5 ভাগ করবেন 1000 দিয়ে, কত আসে, 12 ইন্টু 2.5 ভাই উপরে কি একটু ভুল হয়েছে না আমাদের আলটিমেট শেয়ার বের করতে? আলটিমেট শেয়ার। আচ্ছা, আপনি যে কোশ্চেন করতে চাচ্ছেন সেটার উত্তর পাবেন, ঠিক আছে, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, আপনি যেটা চিন্তা করতেছেন ওইটা নিয়ে, ওই কারণে আমি বলছি যে এটা আসলে ক্লিয়ার হই, তারপরে রেজাল্ট কত আসে, কত 21.83 21.83 কিপ, ঠিক আছে। তার মানে এইটা রেজাল্টটা কি, আলটিমেট শেয়ার এসে এটা বেশি, তার মানে ওকে। আচ্ছা, এখন অনেকে এরকম ভাবে ক্যালকুলেশন করেন, একটু খেয়াল করেন। হ্যাঁ, নিচে যে আমি একটু ফিগার প্ল্যানটা আঁকাই, ধরুন আমরা যে কোনো একটা ডিরেকশনে শেয়ার চেক দিলেই হচ্ছে। হ্যাঁ, আমরা এল ডিরেকশনে শেয়ার চেক দিচ্ছি, তার মানে এই ফেজ থেকে আমরা ডি ডিস্টেন্স দূরে যাচ্ছি, ঠিক আছে। এই ফেজ থেকে আমরা কোথায় গেলাম, ডি ডিস্টেন্স দূরে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা এরকমও করতে পারি, পুরোটার জন্য শেয়ার চেক দিতে পারি, ঠিক আছে।
আবার 1 ফিটের জন্য আমরা শেয়ার চেক দিতে পারি, 1 ফিটের একটা স্ট্রিপ ধরে। হ্যাঁ, যদি 1 ফিটের একটা স্ট্রিপ ধরে শেয়ার চেক দেই, তাহলে এই জায়গাটা একটু জুম কন্ট্রোল করি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, এখন মোটামুটি দেখা যাচ্ছে। যদি 1 ফিটের জন্য চেক দেই, তাহলে এখানে আমরা 12 না, ফুটিংয়ের ওয়াইড দিয়ে গুণন করব না, অর্থাৎ এইখানে যে লেনটা আসবে এই লেন দিয়ে গুণন করব না, মানে 1 দিয়ে গুণন করতেছি, জাস্ট 1 দিয়ে গুণন করলে কি রেজাল্ট এটাই থাকতেছে। ঠিক আছে, আর যদি পুরোটার জন্য চেক দেই, পুরোটার জন্য বলতে এইখান থেকে এইটার জন্য চেক দেই, তাহলে এই ওয়াইডটা কত সেটা দিয়ে গুণন করে দেব। ধরেন এখানে 12 ফিট আছে, তাহলে 12 ফিট দিয়ে গুণন করে দেব। তখন 12 ফিট দিয়ে গুণন করলে এখানেও কিন্তু আবার একটা 12 দিয়ে গুণন করতে হবে। ঠিক আছে, এখানে যদি আপনি 12 মানে ওয়াইড দিয়ে গুণন করেন, এখানেও একটা ওয়াইড দিয়ে গুণন করে দিতে হবে। সো আপনি যেটা করেন সেটাই রাইট। ঠিক আছে, এখন ডিউতে কি আমরা গুণ দেই নাই? কোনটায়? আলটিমেটে আমরা পার ফিটের জন্য করতেছি, পার ফিটের জন্য করতেছি যেটা, সেটা হলো দেখেন একটু ভালো করে খেয়াল করেন। এইখানে পার ফিটের জন্য করতেছি মানে 1 দিয়ে গুণন করছি, মনে করেন 1 দিয়ে গুণন করলে তো মানে আনসেন্স থাকবে। এইটা আবার ফের 12 ইঞ্চি ধরছি, 1 ফিট সমান 12 ইঞ্চি আমরা তো জানি, সেটা ধরছি। কিন্তু যদি আমরা এটা 12 ফিট দিয়ে করতাম, তাহলে এটা 12 গুণন 12 লিখতাম। হ্যাঁ, 12 ফিট এখানে তো আলটিমেট ওটা কে পার ফিট লিখলে ভালো হতো না? ও আচ্ছা, এইটা আপনি চাচ্ছেন কি পার ফিট এরকম? জি জি, ওটা লিখলেও হয়, না লিখলেও হয়, না লিখলে সমস্যা নাই, এইটা নির্ভয়ে থাকেন যে কাটবে না। আচ্ছা আচ্ছা, কে যেন প্রশ্ন করতে চাচ্ছিলেন, উত্তর পাইছেন? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, যদি ক্লিয়ার হয়ে থাকেন ওকে। তাহলে এইভাবে আপনি পুরো ওয়াইডের জন্য করতে পারেন, পার ফিটের জন্য করতে পারেন, ডাজ নট ম্যাটার। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। যদি রেক্টেঙ্গুলার হয় তাহলে কোন সাইডে বিম শেপটা দিলে ভালো হবে, মানে কোন দিকে বেশি মোমেন্ট আসবে? আচ্ছা, ইলেকট্রিক পোল তো আপনি রেক্টেঙ্গুলার করতে পারবেন না, স্কোয়ারই করতে হবে, কারণ উইন্ড কোন দিক থেকে আসবে আপনি জানেন না। বুঝছেন? কলামের ক্ষেত্রে একটু সমস্যা হয়, এটা ধরতে এই বিমানটা কলামের ক্ষেত্রে আপনি এখানে তো এইভাবে আসবে না, এটা হলো মানে সার্কুলার, তাই না? এই যে যে আপনার বটম ডায়া, স্টিল পোলের বটম ডায়া সার্কুলার, তাহলে এটা তো আপনি স্কোয়ার করেই নেবেন, এটা কি আর আপনি রেক্টেঙ্গুলার করে নেবেন? পোলের ক্ষেত্রে আর কি সার্কুলার হবে, এটা স্কয়ারই হবে। ঠিক আছে, যেহেতু আমরা এই জিনিসটা এই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করতেছি, ইজিলি একটু ভাবি, হ্যাঁ একটু কঠিন জিনিসটা অ্যাভয়েড করি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি করব, বিম শেয়ার। ওকে, ঠিক আছে, ওকে বিম শেয়ার যদি ওকে হয়, আমরা জাস্ট এখন মোমেন্ট ক্যালকুলেশন করব। আমরা রিটেনিং ওয়ালে যেভাবে মোমেন্ট ক্যালকুলেশন করছি, একইভাবে এখানে মোমেন্ট ক্যালকুলেশন করব। ঠিক আছে, শুধু আমরা একটু মোমেন্ট বেশি রাখার জন্য, ঠিক আছে, এইটার সেলফ ওয়েটটা না ধরে ক্যালকুলেশনটা করব। হ্যাঁ, এটা সেলফ ওয়েটটা বাদ দেব না। ঠিক আছে, জাস্ট আমরা সোয়েল প্রেশারের জন্য ডিজাইনটা করব, সেলফ ওয়েট নেগলিজেবল ধরবো। আচ্ছা, তাহলে আমরা ফুটিং এই শর্ট কলামের ফেস বরাবর মোমেন্ট নিব। ঠিক আছে, তার মানে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে কনসিডার করে আমরা মোমেন্ট নিব। মোমেন্ট এন্ড রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন। হ্যাঁ, আমি একটু শর্টকাটে লিখি, এম অ্যান্ড এ ক্যালকুলেশন। আচ্ছা, এখন মোমেন্ট যদি আমরা ক্যালকুলেশন করি, মোমেন্ট নিব কোথায়? এই ফেসে, যে এই ফেস বরাবর। হ্যাঁ, তাহলে এই ফেস বরাবর মোমেন্ট তো নিতেই পারেন আপনারা, নাকি? তাহলে আমরা লিখি এমইউ, প্রথমে আগে ফ্যাক্টর করে নেন 1.6, আচ্ছা ইন্টু দুটো অ্যাভারেজ করেন, কত? 1.15 প্লাস এটা কত? 0.767 ডিভাইডেড বাই 2
ইন্টু ইন্টু কত 4.375 আচ্ছা এই হলো আপনার ফোর্স তাই তো হ্যাঁ এখন আপনি যেটা পাইছেন সেটা ফোর্স তাহলে এখান থেকে আপনি সিজিতে আসেন ধরেন এরকম একটা পয়েন্টে আপনার সিজি আছে তাহলে সিজিটা কেমন হবে ইন্টু L/3 তার মানে L হচ্ছে 4.375 ডিভাইডেড বাই 3 ইন্টু 0.767 প্লাস 2 ইন্টু 1.1115 হ্যাঁ ডিভাইডেড 152 কেন আচ্ছা 2 তো আছে 3 ঘর তো আচ্ছা 1.152 প্লাস যে কোনোটা আমরা না যেহেতু যোগটা যে কোনোটা আগে লিখতে পারি পরে লিখতে পারি 0.767 হ্যাঁ এটা যদি ক্যালকুলেটর চাপ দেন তাহলে টোটাল মোমেন্ট আসতেছে একটু চাপ দেন দ্রুত একজন চাপ দেন $9.797 টোটাল জি টোটাল 9.797 এটা কি ফিট পার ফিট মোমেন্টটা পার ফিটে আসছে বুঝছেন এখন যদি মনে করেন আপনি টোটাল ওয়াইড দিয়ে গুণন করবেন তাহলে টোটাল আসবে এখানে টোটাল ওয়াইড দিয়ে গুণন করতে পারেন টোটাল ওয়াইড না করে আপনি পার ফিটে করলে বেটার হবে আচ্ছা তাহলে এটার উপর স্টিল বের করবেন ঠিক আছে ভুল তেমন হওয়ার কথা না ঠিকই আছে এরকমই আসবে ভাই আমার তো এখানে 15 উপর আসলো 15.60 আচ্ছা 15.67 ঠিক আছে একটু বলেন আবার 15.67 হ্যাঁ আপনি আগে যা করছিলেন ঠিক আছে বাট ফ্যাক্টরটা গুণন করেন নাই হ্যাঁ হ্যাঁ ফ্যাক্টর গুণ করেন না ঠিক আছে জি আচ্ছা তাহলে 15.675 ইন্টু 12 তারপরে 0.9 ইন্টু FY60 ইন্টু ডি হলো 20 মাইনাস লেট ধরেন এটা বের করে নেবেন এটা কত আসে একটু দেখেন তো
0.287 0.287 0.29 আচ্ছা 0.29 বসায়া যেটা আসে ভাই এখানে উপরে লাইভটা কোনো মাইনাস হবে কিনা না কোনটা উপরে লাইভ রয়েছে মোমেন্টটা যে বাইরে করলেন উপরে এটা প্রেসার না ওটা মাইনাস করার দরকার নাই দরকার নাই না 0.17 inch square per feet AS minimum 0.82 আচ্ছা এতদূর পর্যন্ত তো কারো কোনো সমস্যা হওয়ার কথা না যেভাবে বুঝাইছি এখন আমরা যে কাজটা করব এখন স্কেচিংটা করব ঠিক আছে জাস্ট আচ্ছা স্কেচিং এটা আপনারা প্ল্যানে দেখাবেন সেকশনে দেখাবেন ঠিক আছে দেখালেন দেখানোর পরে একটা রড এইভাবে দেখাবে না রড দেখায় এখান থেকে এইভাবে এইভাবে এটাকে এ মনে করবেন আবার আরেকটা রড এইভাবে দেখান মানে যেটা রড সেটা কিন্তু এই যে এখানে গ্যাপ রাখবেন এই জায়গাগুলো একটু গ্যাপ রাখবেন কভারিং গ্যাপ আচ্ছা আর অনেক গ্যাপ রাখেন না গ্যাপ রাখার কারণে খারাপ দেখা যায় বা বিচ্ছিরি দেখা যেতে পারে এটা সেকশন করবেন নিচে তাহলে সেকশন যদি করেন আচ্ছা এইভাবে মোটামুটি দেখাবেন স্কেচিংটা এইখান থেকে এটা দেখাবেন 20 ইঞ্চি 20.5 ইঞ্চি তারপরে এখানে
এটা দেখাবেন 24 ইঞ্চি। আচ্ছা, যদি মন চায় নিচে একটু সিসি দেখাবে চাচ্ছেন, 3 ইঞ্চি একটা সিসি মন চাইলে নিচে দেখায় দিয়েন, না দেখালে সমস্যা নাই, ঠিক আছে। টপ ইনফরমেশন দেখাতে হবে না, অলরেডি তুমি যেটা হবে। আচ্ছা, আর এইদিকে সেকশন ওই সোয়েলের লেয়ারটা না দেখালেও চলবে, বাট যদি মন চায় দেখায়। এখান থেকে এটা হলো সোয়েল লেয়ার আছে, তাই না? তাহলে এটা 4 ফিট দেখাই দেন, তাহলে স্কেচিং বোঝা যাবে ক্লিয়ার। আচ্ছা, সেকশন আর চেঞ্জ হবে, সেকশন উপরে যাবে আমার এটা হলো আপনার এই লেভেলে আসবে। হ্যাঁ, এরকম, ঠিক আছে। ভাই শর্ট কলাম যে 2 ফিট, ওটার কোনো রড লাগবে না? এটা ডিজাইন তো আপনার কাছে চাই নাই, আপনি এটা ডিজাইন কেন করবেন? আপনি ডিজাইন টপের ইনফরমেশন দেখাতে হবে না? না, টপের ইনফরমেশন দেখানোর দরকার নাই। আর যদি মন টপে তো আসবে না ইনভেস্টমেন্ট, কারণ এটা তো সিঙ্গেল ফিটিং। আচ্ছা, তো এইভাবে মূলত দেখাবেন। হ্যাঁ, স্কেচিং গুলো এইভাবে দেখাবেন। আচ্ছা, এখানে মুছে গেছে না? এই তো এইভাবে দেখায় দিন স্কেচিং। আর এই রডটার স্পেসিং হবে কোনটা দিয়ে একটু দেখেন, খেয়াল করেন। এই রডের স্পেসিং দেখেন, এটা হলো মিনিমামের চেয়ে কম আসছে, আর এটা আসছে মিনিমামেরটা বেশি আসছে, তাহলে এটা দিয়ে স্পেসিং করবেন। হ্যাঁ, এস ইকুয়াল টু 12, কয়শতা বার ইউজ করবেন? ইউজ করেন 600 ইউজ করেন, ডিভাইডেড বাই 0.82 আসে কত দেখেন তো? 6 ইঞ্চির মতো আসার কথা, দেখেন তো 4 ইঞ্চি আসে নাকি? ভাইয়া বলেন। গতবার আমাদের যেটা করেছেন ওখানে তো সয়েল পেস্টের জন্য একটা টপ দেখাতে হবে। আচ্ছা, এটা 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে না? আচ্ছা, গতবার টপ রেইনফোর্সমেন্ট দেখাইছি। হ্যাঁ, যদি টপ রেইনফোর্সমেন্ট দেখাইতে চান তাহলে এখানে টপ রেইনফোর্সমেন্ট একটা দিতে পারেন, বাট এটা না দেওয়াই ভালো। সয়েল পেস্টের একটা হিসাব করে তারপরে করা যায়। সোয়েল প্রেসারটা হিসাব করে এখান থেকে সিঙ্গেল ফুটিং এ কি টপ রেইনফোর্সমেন্ট আসে? সিঙ্গেল ফুটিং এ টপ রেইনফোর্সমেন্ট না দিলেই হয়। এটা যদি পাইল হতো বা পাইল ক্যাপ হতো, সেক্ষেত্রে ভিন্ন ধরনের একটা বাকলিং তৈরি হয়। হ্যাঁ, বাকলিংটা তৈরি হয়, সেই ক্ষেত্রে দেওয়া লাগে, বুঝছেন? পাইল ক্যাপে লাগে, বাট সিঙ্গেল ফুটিং এ তো কখনো দেখি নাই প্র্যাকটিক্যালি। সিঙ্গেল ফুটিং এ সাধারণত হয় না, যেহেতু আবার এটা হলো ইলেকট্রিক বল, তো উপরে আবার সোয়েল আছে কিছুটা, এটা দিলে দেওয়া যায়, না দেওয়াই ভালো। কিন্তু ভাই যে সয়েলটা আছে ওইটা অনেক মিনিমাম মোমেন্ট আসে। হ্যাঁ, খুবই কম পরিমাণ, বরং আমার মনে হয় স্টিল বেশি যাচ্ছে, বা উপরে স্টিল দেওয়া বোকামি টাইপের। আচ্ছা, আমরা যদি উপরে টপ রেজলিউশন দেখাই তাহলে ওই দেওয়ার সূত্রটা কি ভাই? দেওয়ার সূত্র এখান থেকে আপনার প্রেসার যেটা আসতেছে, এই প্রেসারে ধরুন একটা মোমেন্ট আসবে, বুঝছেন? না, ওই যে একটা থাম্বনেল আছে 0.0018 বা ওই সব নিয়ে হবে না নাকি? টেম্পারেচার বার না, টেম্পারেচার বার না, টেম্পারেচার বানায় না, এটা টেম্পারেচার বার না। এটা হলো এটা দিয়ে যে এখানে যে সোয়েলটা আছে, এই সোয়েলের জন্য যে মোমেন্ট আসতেছে সেটাকে কনসিডার করতে হচ্ছে। সয়েল তো বেশি না, ওপেন। এটা দেওয়ার দরকার নাই, বুঝছেন? মূল উদ্দেশ্য হলো আপনার এই দুটা রড। আচ্ছা, তো এইভাবে প্র্যাকটিস করতে থাকেন সবাই।
আর দেখি এই সপ্তাহ পরে, এই সপ্তাহ বলতে 7-8 দিন যে আপডেট ভার্সন আসছে এটা দেখা। হ্যাঁ, আপডেট যে কোশ্চেনগুলো আসছে সেগুলো সলিউশন করব, সলিউশন করে সামনের সপ্তাহের পরের থেকে দিব আর কি। এই সপ্তাহ তো ঠিক আছে আর কি। ঠিক আছে, সবাই প্র্যাকটিস করতে থাকেন। আর কি যেন বলতে চাইলাম, ও কোন যেন ভাই আমাকে বলেছিল যে পরীক্ষা নেওয়ার কথা, বুঝছেন? আপনারা কি পরীক্ষা দিবেন? পরীক্ষা শেষের দিকে আর কি, সময় যদি পাওয়া যায়। আচ্ছা, শেষ করে না? আচ্ছা, দেন, দিতে থাকেন। এমনি কারো কোনো কোশ্চেন আছে তাছাড়া?